নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর টার্গেট ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021-22কে উদ্দেশ্য করে যে সিরিজ আমরা শুরু করেছিলাম, আজ তার ডে 12। আর আজ আমরা সংবিধান থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক দেখব। আর আজকের টপিকের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, রিটস, প্রেসিডেন্ট, ভেটো পাওয়ার বাই প্রেসিডেন্ট, এমার্জেন্সি। তো চলুন, এই এই তিনটি টপিক কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে টপিক, আর এই দুটো টপিক কিন্তু ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে টপিক। কিন্তু আমি ভাগ ভাগ করে দিয়েছি, এখান থেকে ভাগ ভাগ করেই কিন্তু কোশ্চেন আসে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন, এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ প্রতিটি লেকচারের পিডিএফ পাবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। আর তার আগে আরেকটি জিনিস, আপনারা জানুয়ারি 2021-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন। এই ক্যাপসুলটা মাত্র 25 টাকায় আপনারা পাবেন। এডুকেশনের জন্য এই 25 টাকা আপনারা ব্যয় করতেই পারেন। এখান থেকে আপনারা স্ট্যাটিক জিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করে পড়তে পারবেন। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রত্যেকটা স্ট্যাটিক জিকে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। আপনার এই পিডিএফটা পড়লে আপনার আর কোনো রকম স্ট্র্যাটেজিকে আলাদা করে পড়া লাগবে না। আর সামনে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডব্লিউপি কনস্টেবল, এসএসসির এক্সাম রয়েছে, আরবি গ্রুপ ডি রয়েছে। প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই পিডিএফটা খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন কি বলছে, মানুষের ক্রয় বিক্রয় কোন ধারায়ের মাধ্যমে নিষিদ্ধ করা রয়েছে? তো এটা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের একটি ধারা। মানুষের ক্রয় বিক্রয় কোন ধারায়ের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে? তো রাইট টু এক্সপ্লয়টেশন আর্টিকেল 23 এবং আর্টিকেল 24-এ ডিসকাস করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। তাহলে আমরা এখানে আর্টিকেল 22 এবং আর্টিকেল 25 অনায়াসে বাদ দিতে পারছি। এবার কনফিউশন থেকে রাইট আর্টিকেল 23 নাকি আর্টিকেল 24-এর অ্যান্সার হবে, কারণ আর্টিকেল 23 এবং 24 দুটো আর্টিকেলেই এই যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন সম্পর্কে বলা রয়েছে, ডিসকাস করা রয়েছে। তো আর্টিকেল 24-এ কী বলে? আর্টিকেল 24-এ বলে শিশুদের কারখানা, তারপর খুব কষ্টকর কাজ ইত্যাদি থেকে, বিপজ্জনক কাজ ইত্যাদি থেকে নিযুক্তির নিষিদ্ধকরণ। অর্থাৎ শিশুরা যাতে, এবং 14 বছরের কম বয়সী শিশুরা যাতে খনি, কারখানা এবং অন্যান্য যে বিপজ্জনক নির্মাণ কাজ, রেলপথ নির্মাণ, তারপর ক্ষতিকর নয় এমন কাজ করা যাবে, কিন্তু যে কাজগুলো শিশুদের পক্ষে ক্ষতিকর হবে সেই কাজে নিযুক্ত থেকে নিষিদ্ধকরণ করা রয়েছে আর্টিকেল 24-এ। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো আর্টিকেল 23। তো এটাই কারেক্ট অ্যান্সার, আর্টিকেল 23। মানুষের ক্রয় বিক্রয় এবং বেগার খাটানো নিষিদ্ধকরণ করেছে এই আর্টিকেল 23। এবারে আর্টিকেল 22-এ কী বলছে? আর্টিকেল 22-এ বলছে গ্রেপ্তারি ও আটক হওয়া থেকে সুরক্ষা। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে গ্রেপ্তারি এবং আটক হওয়া থেকে সুরক্ষা প্রদান করে এই আর্টিকেল 22। তো কোন কোন ক্ষেত্রে? তো মনে রাখতে হবে। আর গ্রেপ্তারি রিলেটেড কিছু প্রভিশন এখানে দেওয়া রয়েছে, যেমন ধরুন গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আপনাকে যদি আটক করা হয়, তাহলে কিন্তু আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে, নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। আর যাতায়াতের সময় এবং ছুটির দিনগুলো কিন্তু এখানে বিবেচনা করা হয় না। তারপর সংশ্লিষ্ট ওই যে ম্যাজিস্ট্রেট, তার আদেশ ছাড়া ওই ব্যক্তিকে অতিরিক্ত কোনো সময়ের জন্য আটক করে রাখা যায় না। আটক করা ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এই প্রভিশনগুলো কিন্তু আর্টিকেল 22-এ রয়েছে। তো আর্টিকেল 23-এ কী বললাম? আর্টিকেল 23-এ বললাম এই ধারার মাধ্যমে মানুষের নিয়ে ব্যবসা করা, অর্থাৎ মানুষ ক্রয় বিক্রয় করা, বেগার খাটানো বা বলপূর্বক শ্রমদানে বাধ্য করা, তারপর ইত্যাদি যে প্রভিশনগুলো আছে প্রত্যেকটা নিষিদ্ধ করা রয়েছে। আর্টিকেল 24 বলে এই ধারায় 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি, কারখানা, বিভিন্ন নির্মাণ কার্য, রেলপথ নির্মাণ, যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে কাজ করাতে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যেখানে ক্ষতিকর নয় শিশুদের পক্ষে, সেখানে কিন্তু কাজ করানো যেতে পারে। আর্টিকেল 25 কী বলছে? আর্টিকেল 25 ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। তো বিবেকের স্বাধীনতা এবং ধর্মস্বীকার, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা দিয়েছে। তো এই যে আর্টিকেল 25, এখানে কি বলা হয়? এই ধারায় বলা হয় যে প্রতিটি মানুষ তার নিজস্ব ধর্মবিশ্বাসকে স্বীকার করতে পারবে, সেই ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে পারবে এবং সেই ধর্ম প্রচার করতে পারবে। তো আর্টিকেল 23 এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। এই যে দেখুন রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, আমি পিডিএফ যখন দিয়ে দেবো আপনারা পড়ে নেবেন। তো নেক্সট দেখুন, প্রেসিডেন্টকে কে শপথ পাঠ করান, বা প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করান, বা প্রেসিডেন্টের ওয়াথ কার দ্বারা হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই যে সামনে প্রিলিমিনারি এক্সাম আসছে, অপশন এ বলছে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন বি এনি জাজ অফ সুপ্রিম কোর্ট, অপশন সি বলছে ভাইস প্রেসিডেন্ট, অপশন ডি বলছে পিএম। তো বেশিরভাগ স্টুডেন্ট এখানে অ্যাটেম্প করবে হয় ভাইস প্রেসিডেন্ট, না হলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এখানে এনি জাজ অফ সুপ্রিম কোর্ট অবশ্যই নয়, পিএমও অবশ্যই নয়। তো তাহলে কোনটা কারেক্ট আনসার হবে?
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নাকি ভাইস প্রেসিডেন্ট, কিন্তু ভাইস প্রেসিডেন্ট এখানে সঠিক উত্তর নয়। রাষ্ট্রপতিকে শীর্ষ বিচারপতি, সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি, তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করান। আর এটা কিন্তু আর্টিকেল 60-র মাধ্যমে ডেসক্রাইব করা রয়েছে। আর্টিকেল 60-র মাধ্যমে বলা হয়েছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাতে পারেন, একমাত্র তার কাছে এই রাইটটা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনুপস্থিত থাকেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জাজ, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। তখন এনি জাজ অফ সুপ্রিম কোর্ট তবুও কিন্তু হচ্ছে না, তখন সুপ্রিম কোর্টের ওই এনি জাজেদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জাজ যিনি, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ভেটো ইজ নট পারমিটেড ইন ইন্ডিয়া? কোন ভেটো ভারতে পারমিটেড নয়? তো ভারতে পারমিট দেওয়া নেই। তো ভারতে টোটাল 3 রকমের ভেটোর কথা বলা রয়েছে, কিন্তু আমেরিকার কনস্টিটিউশন তার প্রেসিডেন্টকে 4 রকমের ভেটোর কথা পারমিশন দিয়েছে। সেই 4 রকমের ভেটো কী কী? অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, কোয়ালিফাইড ভেটো এবং পকেট ভেটো। কিন্তু ভারতের কনস্টিটিউশনে 3টে ভেটোর কথা বলা রয়েছে, এর মধ্যে একটি ভেটো আনসার হবে না। তো অ্যাবসলিউট ভেটো কি বলে? অ্যাবসলিউট ভেটো হচ্ছে কি, যে ধরুন লোকসভা এবং রাজ্যসভা থেকে কোনো বিল পাস হয়ে রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি ডিরেক্টলি বিলটাকে খারিজ করে দিল, কোনো রকম আটকে রাখলো না, কিছুই করলো না, ডিরেক্টলি বিলটাকে খারিজ করে দিল এবং বললো এতে আমার সম্মতি নেই। তো এই যে ভেটো পাওয়ার, এটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো। সাসপেন্সিভ ভেটো কি? তো সাসপেন্সিভ ভেটো হচ্ছে যখন রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করে বিলটাকে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে প্রেরণ করেন, এবং পার্লামেন্ট থেকে বিলটি আবার যদি সংখ্যাগরিষ্ঠতায় পরিবর্তিত হয়ে বা অপরিবর্তিত যা হয়েই হোক না কেন আবার রাষ্ট্রপতির কাছে আসে, তাহলে রাষ্ট্রপতি কিন্তু সেই বিলে সম্মতি জ্ঞাপনে বাধ্য। ধরুন একটি বিল, সিম্পল একটা বিল রয়েছে, ধরুন আমি একটা কোম্পানি তৈরি করতে চাই, সেই রিলেটেড একটা বিল তৈরি করা হচ্ছে। তো সেই বিলে রাষ্ট্রপতি বলল এই বিলটা আমার পছন্দ হয়নি, এটা একটু পরিবর্তিত করে আমাকে আবার পাঠান। লোকসভা এবং রাজ্যসভার কাছে বলা হলো, কিন্তু লোকসভা এবং রাজ্যসভা আবার দেখলো এটা সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যাচ্ছে, মেজরিটি লাগবে না, মেজরিটি বলতে স্পেশাল মেজরিটি লাগবে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যাচ্ছে, সিম্পল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে যাচ্ছে, এবং এই বিল কোনো রকম চেঞ্জ করা হলো না, তবুও কিন্তু রাষ্ট্রপতি এখানে সাইন করতে বাধ্য। নেক্সট হচ্ছে কোয়ালিফাইড ভেটো। তো কোয়ালিফাইড ভেটো কি, একবার ধরুন রাষ্ট্রপতি বিলটাকে খারিজ করে দিল, লোকসভা এবং রাজ্যসভার যে মেজরিটির পরে একবার ধরুন রাষ্ট্রপতি সেটাকে খারিজ করে দিল, তারপরে বিলটি যদি এবার স্পেশাল মেজরিটির দ্বারা পাশ করা হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য। আর এটা হচ্ছে কোয়ালিফাইড ভেটো। আর এই কোয়ালিফাইড ভেটোই কিন্তু ভারতে নেই, এটা কিন্তু আমেরিকার কনস্টিটিউশনে বলা রয়েছে। আর ফাইনাল রয়েছে পকেট ভেটো। তো পকেট ভেটো খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে সাধারণ যে বিলগুলো হয় সেই বিলে কতদিনের মধ্যে রাষ্ট্রপতিকে সম্মতি জ্ঞাপন করতে হবে সেটা কিন্তু বলা থাকে না। তো পকেট ভেটোর মাধ্যমে রাষ্ট্রপতি ওই যে বিলটাকে নিজের কাছে আটকে রেখে দেন অনির্দিষ্টকালের জন্য। তো এইটাকেই বলা হয় পকেট ভেটো। আর এই পকেট ভেটো প্রয়োগের ক্ষমতা কিন্তু মার্কিন রাষ্ট্রপতি অর্থাৎ ইউএসের প্রেসিডেন্টের থেকে ভারতের প্রেসিডেন্টের অনেকটাই বেশি, কারণ ইউএসের প্রেসিডেন্টকে কিন্তু 10 দিনের মধ্যে সেই বিলটিকে পুনর্বিবেচনার জন্য আবার পাঠাতে হয়। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে স্টেট এমার্জেন্সি কান্ট বি এক্সটেন্ডেড গ্রেটার দ্যান। তো স্টেট এমার্জেন্সি কত দিনের বেশি জারি করা যায় না? তো দেখুন 2 মাস অপশান, 3 মাস, 6 মাস এবং 1 বছর। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 6 মাস। তো যখন স্টেট এমার্জেন্সি জারি করা হয়, এই এমার্জেন্সি জারি করার 2 মাসের মধ্যে এই আদেশটিকে কিন্তু পার্লামেন্টের দ্বারা অনুমোদিত হতে হয়। মনে রাখবেন, রাষ্ট্রপতি ধরুন স্টেট এমার্জেন্সি চালু করলো, কিন্তু এই যে স্টেট এমার্জেন্সি এটাকে 2 মাসের মধ্যে পার্লামেন্টের দ্বারা অনুমোদিত হতে হয়, এবং তার মধ্যে যদি অনুমোদন পেয়ে যায়, তাহলে যেদিন থেকে জারি হয়েছে সেই দিন থেকে 6 মাস অবধি কিন্তু এই যে স্টেট এমার্জেন্সি কার্যকরী হবে। তো বহুবার ভারতে স্টেট এমার্জেন্সি হয়েছে, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু ভারতে মাত্র 3বারই হয়েছে। 1962 সালে যখন চায়না আক্রমণ করেছিল, 1971 সালে যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয়েছিল, আর 1975 সালে যখন অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য এমার্জেন্সি জারি করা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। তো এই 3বারই। আর জাতীয় জরুরি অবস্থা বা ইউনিয়ন এমার্জেন্সি যেটা বলা হয় সেটা আর্টিকেল 352, ন্যাশনাল এমার্জেন্সি 352 ধারা অনুযায়ী চালু করা হয়, রাজ্যের জরুরি অবস্থা 356 অনুযায়ী জারি করা হয়, এবং অর্থনৈতিক বা আর্থিক জরুরি অবস্থা এটা 360 নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিট এক্সপ্রেস দ্য মিনিং বাই হট
অথরিটি। তো এর মধ্যে কোন রিট, যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোন রিট এক্সপ্রেস করে যে এর মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি? তো অপশান এ হ্যাবিস কর্পাস, অপশান বি ম্যান্ডামাস, অপশান সি কো ওয়ারেন্ট এবং অপশান ডি প্রহিবিশন। তো প্রথমে হ্যাবিস কর্পাসে আসি। তো আমাদের টোটাল 5টি রিট রয়েছে এবং আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। আর হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে অনেক বেশি, তার কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের ওপরেই রিট জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইট এবং যে কোনো লিগাল রাইটের ওপরেই রিট জারি করতে পারে। তো প্রথমে আসি এই যে হ্যাবিস কর্পাস, আর একবার বলে দিই 5টা যে রিট তার নামগুলো কী কী: হ্যাবিস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কার্সিওরারি বা সার্সিওরারি আর কো ওয়ারেন্টো। যার মধ্যে হ্যাবিস কর্পাসের অর্থ হলো টু হ্যাভ দ্য বডি, এবং এটা কিন্তু একটা ল্যাটিন টার্ম, আর এর মাধ্যমে বন্দি প্রত্যক্ষকরণ এটাকে বাংলা টার্ম করা হয় এবং এর মাধ্যমে বন্দি হওয়া থেকে বা গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষা প্রদান করে এই হ্যাবিস কর্পাস। নেক্সট রয়েছে ম্যান্ডামাস। ম্যান্ডামাসের অর্থ হলো উই কমান্ড, ম্যান্ডামাসের অর্থ উই কমান্ড। তারপরে রয়েছে প্রহিবিশন। প্রহিবিশন কিন্তু একটু আলাদা টাইপের, আমি আলোচনা করেছিলাম রিট, দুটো ভিডিও রয়েছে আমার, সেপারেট লেকচার আছে, ওখানে আপনি রিট অফ দ্য কনস্টিটিউশন বলে বাই এগিয়ে চলে লিখবেন, দেখবেন আমার ভিডিও প্রথমে চলে আসবে, ওই ভিডিওটা দেখে নেবেন, রিট সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কার্সিওরারি কি বলা হয়? টু বি সার্টিফাইড। আর কো ওয়ারেন্টো তাহলে কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কো ওয়ারেন্টো, এটাকে বলা হয় বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। এখানে মনে রাখবেন এখানে কারেক্ট অ্যান্সার কোয়ারেন্টো। আমি কোয়ারেন্টো সম্পর্কে আরেকটি কথা বলে দিচ্ছি। কোয়ারেন্টো জিনিসটা কি? ধরুন কোনো ব্যক্তি সরকারি পদে বসে রয়েছেন, সরকারি পদে বসে রয়েছেন কিন্তু তার সেই যোগ্যতা নেই, তখন কিন্তু যে কোনো ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে, ওই অবৈধভাবে কোনো সরকারি পদে পদ দখল করা ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এই রিট জারি করতে পারে কো ওয়ারেন্টো, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। এই রিট জারি করলে তখন কিন্তু তাকে অপসারণ করা হয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 2018 প্রবলি 17 ডব্লিউবিসিএস 1 র্যাঙ্ক করেছিল, যেবারে দীপাঞ্জন জানা ডব্লিউবিসিএস র্যাঙ্ক 2 ছিল। ওই বছর দেখবেন একজন প্রশান্ত পাল কিংবা সামথিং কিছু একটা নাম ছিল, তিনি কিন্তু চিট করেছিলেন ডব্লিউবিসিএস এর সাথে, এবং যেখানে 0 মার্কস ছিল সেখানে 165 মার্কস হয়ে গেছিল জিএস পেপার 2তে। তো এই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এবং তাকে কিন্তু অপসারণ করা হয়। তো এটাও কিন্তু এই যে কো ওয়ারেন্টো অনেকটা এই টাইপের রিটের মাধ্যমে। আর মনে রাখবেন কো ওয়ারেন্টো এই রিটটি কিন্তু শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তারা ছাড়াও যে কোনো ব্যক্তি দাবি করতে পারবেন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আপনারা টার্মটা শুনেছেন অবশ্যই, PIL, এই টার্মটা অনেকেই শুনেছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা দেখবেন এমলেশমিংয়াতে ডিটেলসে একটা চ্যাপ্টার রয়েছে, ওখানে আপনারা পড়ে নিতে পারেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অর্থাৎ কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তো সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির আশেপাশের কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তিও কিন্তু তার হয়ে রিট জারি করতে পারে বা আদালতে আপিল করতে পারে। তো এই ছিল আজকে আমাদের টোটাল 5টি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক, এবং এই 5 টপিকের মাধ্যমে আমরা কিন্তু প্রায় 15+ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আরেকটি কথা, অবশ্যই এই জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে ভুলবেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের মতো গুড বাই, চলুন।